কি অন করে 20 পর্যন্ত যাওয়ার একটু ওয়েট করি। সো যারা এসেছো সবাইকে হ্যালো। তোমরা কমেন্টের মধ্যে যারা যারা আছো একটু রেসপন্স করে দেখাতে পারো আমাদের প্রেজেন্সটা কিরকম। আচ্ছা, আমরা আর 1 মিনিট দেখবো, এরপরে আমরা স্টার্ট করবো আমাদের আজকের ক্লাস ফিজিক্স 2 এর উপরে। সো যারা আছি এখানে সবাইকে হ্যালো। সো ফিজিক্স 2 আমাদের আজকের ক্লাস। সো আজকে আমরা অলরেডি একটা ক্লাস যেহেতু করে ফেলেছি আমাদের আগের যে সকল চ্যাপ্টার্স এর উপরে, আমরা এর পরবর্তী যে 3টা চ্যাপ্টার আছে আজকে আমরা ওইটা নিয়ে আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। সো যারা যারা এসেছো সবাইকে ওয়েলকাম আমাদের সেকেন্ড ক্লাস অফ ফিজিক্সে। আজকে আমরা যে যে চ্যাপ্টারগুলো কভার করে থাকবো, সো এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রেসার, সেকেন্ড চ্যাপ্টার এফেক্ট অফ হিট অন ম্যাটার, আর থার্ড চ্যাপ্টার ওয়েভস অ্যান্ড সাউন্ড। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা একটু কনসাইজ রাখতে চেয়েছি কারণ এরপরে যে চ্যাপ্টার্স গুলো আছে এগুলো একটু ইন ডিটেল আমরা পড়ার চেষ্টা করব। এই আচ্ছা, সো ফার্স্ট অফ অল স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রেসার আমরা স্টার্ট করছিলাম প্রেসার দিয়ে। সো প্রেসার আমরা জানি, প্রেসার ইকুয়েশনটা কি, প্রেসার মানে আমাদের পার ইউনিট এরিয়াতে কতটুক ফোর্স আমরা অ্যাপ্লাই করছি এটা আমরা প্রেসার বা চাপ হিসাবে জেনে থাকি। সো আমরা যে কোনো একটা এরিয়া, এটা যে কোনো শেপের এরিয়া হতে পারে, এটার উপর যতটুকু টোটাল ফোর্স অ্যাপ্লাই করব আমরা ওই ফোর্সটাকে টোটাল যে এরিয়া ওইটা দিয়ে ডিভাইড করলে আমরা আমাদের প্রেসারটা পেয়ে থাকি। অ্যান্ড প্রেসার আমাদের অনেক রিয়েল লাইফ আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা পড়ালেখার প্রেসারের বাইরে যেটা ইন টার্মস অফ ফিজিক্স যে প্রেসার বা চাপকে বুঝি, ঠিক আছে। সো এটা আমাদের কোথায় কোথায় লাগে আমরা যদি কনসিডার করি, আমাদের রক্ত যেটা আমরা প্রতিদিন করি, ঠিক আছে, আমাদের রক্তচাপ যেটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয়, ঠিক আছে, প্রেসার, ব্লাড প্রেসার, এটাও আমাদের বেসিকলি কি এই আমাদের ব্লাডের থ্রু, মানে প্রত্যেকটা ভেন্সের ভিতরে কি একটা ক্রস সেকশনাল এরিয়া আছে ওদের, ভেন্স বলো বা আর্টারি বলো বা যেই সকল ব্লাড ভেসেল বলো, ঠিক আছে। তো এটা থ্রু ব্লাড যেই ফোর্সে ফ্লো করছে সেই ফোর্সটা ওই এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা আমাদের ব্লাড প্রেশারটা পাই। আর আমরা জানি ওইটা কোন ইউনিটে নেওয়া হয়, আর আমরা জানি আমাদের প্রেশার যেটা ফিজিক্সের ক্লাসে ইউজ করব ওইটা কোন ইউনিটসে কনসিডার করা হয়। সো ফিজিক্সে এসআই ইউনিট অফ প্রেশার, যেটা আমাদের এসআই ইউনিটস অফ ফোর্স অ্যান্ড এরিয়া দুটোটা থেকে আসে। ফোর্সেরটা কি আমাদের নিউটনস, ঠিক আছে, আর এরিয়া হলো মিটার স্কোয়ার। সো এসআই ইউনিটটা আমাদের নিউটন পার মিটার স্কোয়ার থেকে নাম দিয়ে একটা সায়েন্টিস্ট প্যাসকেলের আফটার প্যাসকেল রাখা হয়েছে, ঠিক আছে। সো এর বাইরে আমাদের কিছু প্রেসার ইউনিটস অনেক বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে আমাদের এটিএমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো আমাদের অ্যাটমসফিয়ারিক ইউনিট। সো ওয়ান, আচ্ছা, সো পেনটা কাজ করছে না, সরি। আচ্ছা, সো 1 ATM এটা সমান কত আমাদের, এটা মানে এটা দিয়ে আমরা কি বুঝি, সো আমাদের পার ইউনিট এরিয়া, ঠিক আছে, এটার উপরে যে এয়ার প্রেশারটা পড়ে আমাদের মাথার উপরে কি আছে, অনেক দূর পর্যন্ত আমরা কি দেখতে পারি, আকাশ, কিন্তু আকাশটা তো ফাঁকা না, এটার উপরে আমাদের বাতাস আছে, বাতাসটা একটা বেসিকলি কি গ্যাসের মিক্সচার, ঠিক আছে। সো এই গ্যাসের একটা
মাস বা ওয়েট নিচের দিকে কাজ করে, এটার কারণে আমরা নিচের দিকে একটা ফোর্স ফিল করি, ওইটাই বেসিক্যালি আমাদের অ্যাটমসফেরিক প্রেসার হিসেবে জানি। সো 1 atm এর আমাদের ইয়াটা জানি আমরা 10⁵ কে আমরা শর্টে লেখা হয়, বাট অ্যাকচুয়াল ভ্যালু যদি আমরা কনসিডার করি 101,325 প্যাসকেলস। ঠিক আছে, আচ্ছা। সো 101,325 প্যাসকেলস, এটা হলো আমাদের প্রেসার 1 atm এ নেওয়া হয়। এর বাইরে আমাদের বারে নেওয়া হয়, তারপর টরে নেওয়া হয়, এর বাইরে আমাদের মিলিমিটার এইচজি, ঠিক আছে, মানে মার্কারিক প্রেসার যেটাকে বলি, সো ওইটাতেও নেওয়া হয়। সো প্রেসারের ব্যাপারে তেমন কিছু বলার নাই, আমরা অনেক বছর ধরেই পড়ে আসছি এই জিনিসটা, সো এটার ব্যাপারে কিছুটা হলো আইডিয়া আছে। সো এটা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কই কই দেখতে পারবো। সো ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেশনটা আমাদেরকে পড়ানো হয়েছে এটা হলো আর্কিমিডিজের ল দিয়ে। যে আর্কিমিডিজ কি করেছিল, বেসিক্যালি আমাদের সাবমার্জ কোনো ইয়ার জন্য, যে কোনো লিকুইডে বা ফ্লুইডে, যে কোনো ফ্লুইডে কোনো কিছু যদি আমরা সাবমার্জ করি, ওইটা কি করে, একটা আপওয়ার্ড যে ফোর্স ফিল করে, ওইটা নিয়ে, ওইটা আমাদের ইকুয়েশন অলরেডি জানা আছে কেমনে বের করা হয়, H2O G, ঠিক আছে। সো বেসিক্যালি যতটুক আমাদের সাবমার্জ থাকবে, ওইটার যে ওয়েট আপওয়ার্ড বুয়েন্ট ফোর্স কত হবে অতটুকু, ঠিক আছে। যতটুক ডিসপ্লেস ইউনিট হবে, সরি, যতটুক ডিসপ্লেসড লিকুইড হবে, ওইটার যে ওয়েট, মানে কি আমাদের মেইন জিনিসটার যতটুক সাবমার্জড আছে, ঠিক আছে, ওইটার ভলিউমের যে ওয়েট, সেম অ্যামাউন্ট অফ ওয়েট অফ দ্য লিকুইড আমাদের কি হবে, আপওয়ার্ড বয়েন্ট ফোর্স হিসাবে কাজ করবে, ঠিক আছে, উপর দিকমুখী যেই বল। আচ্ছা, সো এটার আমাদের অনেক অনেক প্রবলেমস আমরা অলরেডি করেছি, এই প্রবলেমটা ইগনোর করি। ফার্স্টে যে প্রবলেমটা আমরা এটা দেখি, সমুদ্রের পানির ঘনত্ব বিশুদ্ধ পানির ঘনত্ব সমান হলে মারিয়ানা ট্রান্সে চাপ 2661435 pascal কম হতো। So if the water of sea was distilled water, then the pressure at Mariana Trench would be 2661435 pascal less. সমুদ্রের পানির ঘনত্ব 1025 কেজি পার মিটার কিউব হলে ম্যারিয়ানা ট্রান্সের গভীরতা কত? সো বেসিক্যালি যদি if the density is 1025 kg per meter cube, what will be the depth of Mariana Trench? So আমাদের কি বের করতে বলেছে, বেসিক্যালি এখানে মেইন যে ইয়াটা দিয়ে দিয়েছে, মানে ইনফরমেশন যেটা দিয়ে দিয়েছে, ওইটা হলো আমাদের কি সমুদ্রের পানিটা বিশুদ্ধ নয়, ঠিক আছে। কিন্তু বিশুদ্ধ পানির জন্য আমরা ডেনসিটি কত জানি, এটা মুখস্থ থাকতেই হবে আমাদের। ওয়াটারের রো 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এর বাইরে আরেকটা ইউনিট আমি করব মনে রাখার জন্য, এটা হলো 1 কেজি পার লিটার, ঠিক আছে। এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলবো, এটা আমাদের অনেক কাজে দিবে ফিজিক্সের বাইরে, কেমিস্ট্রি বা যে কোনো জায়গায়। সো অফকোর্স এটা মনে রাখবো। সো এই ইউনিটটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে, এটা আমাদের মেমোরি থেকে। সো এখানে যেহেতু ইনফরমেশনটা দেওয়া নেই, অফকোর্স আমাদের মেমোরি থেকে ইউজ করতে হবে। এই একটা মাত্র ডেনসিটি আমাদের মুখস্থ রাখতে হয়। সো আই ডোন্ট থিঙ্ক ইট উড বি দ্যাট বিগ অফ আ প্রবলেম মনে রাখা। সো জিনিসটা কি হচ্ছে, বলছে যে প্রেশারটা কি হচ্ছে আমাদের কম হবে। সো এই প্রেশার কম হওয়ার মেইন রিজনটা কি, আমাদের মানে ডেপথে তো একটা সার্টেন, মানে যেই আমাদের অ্যাটমসফেরিক প্রেশার, তার থেকে বেশি প্রেশার আমরা ফিল করবো, এটা তো আমরা জানি। পানির নিচে আমরা সাঁতার কাটতে গেলেই উপর থেকে অনেক চাপ ফিল করা যায়, ঠিক আছে। সো আর কিছু দূর নিচে যাওয়ার পরে দেখা যায় যে আমরা নিচে থাকতে পারছি না, ভেসে উপরে চলে আসছি। সো এটা কারণ মূলত কি, ওই নিচের দিকে যেই প্রেশার বাড়তেছে, সাথে আমাদের আপওয়ার্ড যে বুয়েন্ট ফোর্স, ওইটা হয়ে গেলে, ইকুয়াল হয়ে গেলে আমাদের কি সেম জায়গায় থাকা হয়। আর যদি নিচেরটা বেশি হয়, তাহলে আমরা উপরের দিকে চলে আসবো। এই আচ্ছা, সো এখন আমাদের যেটা করতে হচ্ছে, আমাদের এই ক্যালকুলেশনটার জন্য কি প্রয়োজন হচ্ছে। সো ফার্স্ট অফ অল যে ইয়াটা বলে দিয়েছি, সো প্রেসার থাকবে নিচের দিকে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসার থাকবে, বাট ওইটা যদি 1000 কেজি পার মিটার কিউব, ওইটার জন্য যতটুকু প্রেসারটা আমরা ফিল করতাম, ঠিক আছে, 1025 কেজি মিটার কিউবের জন্য কি পাবো, তার থেকে আমরা বেশি পাচ্ছি, ঠিক আছে। কারণ কি, আমাদের প্রেসারের ইকুয়েশনটাই কি, P is equals to H rho G, ঠিক আছে। H আর G তো আমাদের এখানে কনস্ট্যান্ট থাকতেছে, রোটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, রোটা আমাদের কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো বেসিক্যালি এই চেঞ্জ অফ রো এর কারণে আমরা যে এক্সট্রা প্রেসারটা পেয়েছি ওইটা পাচ্ছি না, ঠিক আছে। সো ধরো ডেল পি, যেটা আমাদের যদি দুইটার আমরা আলাদা আলাদা প্রেসার নেই, একটা হলো ধরো ডিস্টিলড ওয়াটারের জন্য প্রেসার, ঠিক আছে, সরি এটা পরে দেই। একটা হলো যে এই মারিয়ানা ট্রান্সের যে প্রেসার, ঠিক আছে, মাইনাস ডিস্টিলড ওয়াটারের জন্য যে প্রেসারটা পাইতাম আমরা, এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে বেসিক্যালি ইকুয়েশনটা কি হয়ে যাবে, এইচ রো অফ মারিয়ানা ট্রান্স মাইনাস এইচ রো অফ কি আমাদের DW, ঠিক আছে। জি, এখন আমাদের এইচ আর জি সব জায়গায় কমন যাচ্ছে। সো বেসিক্যালি আমাদের থাকছে এটা কি, ডেল পি, যেটা ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। এইচ এটা আমাদের ফিক্সড, জি এটা আমাদের ফিক্সড, জাস্ট দুইটার প্রেসারের ডিফারেন্স ডেল রো, ঠিক আছে। সো ডেল পি কত আসছে আমাদের, 2661435,
2661435 আর এটা ডিভাইডেড বাই আমাদের জি ইন্টু রো 9.8 ইন্টু রো এর ডিফারেন্স তো 1025 মাইনাস 1000 এটার যে ভ্যালুটা পাবো আমরা ওইটাই আমাদের বেসিকলি কি এইচ হয়ে যাবে ইকুয়েশনটাকে যদি আমরা সাজাই নেই, ঠিক আছে। সো আমাদের এখানে অপশনস এর মধ্যে সেকেন্ড অপশনটা অ্যান্সার হবে, তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো। সো এটা হবে আমাদের অ্যান্সার। এই আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা এটাও আমরা করে ফেলি যেহেতু আমাদের ইয়াংস মডুলাস বা এটার ব্যাপারে অলরেডি আইডিয়া থাকারই কথা, ঠিক আছে। সো আমরা জানি যখন একটা কিছুর উপরে ফোর্স দেওয়া হয়, ঠিক আছে, ওইটা যদি ইলাস্টিক হয় বা কিছু, তাহলে এটা কি হবে, আমাদের একটা এক্সটেনশন হবে, ঠিক আছে। যেটা ওই এক্সটেনশনটা মেজার করার একটা হলো কোয়ান্টিটি হলো আমাদের স্ট্রেন, আর ওই হুকস ল থেকে একটা আমাদের ইকুয়েশন দিয়ে দেওয়া হচ্ছে স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে রিলেশন, যেটা হলো স্ট্রেস উইদিন ইলাস্টিক লিমিট, ওইটা কি হবে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আচ্ছা, উইদিন ইলাস্টিক লিমিট বলতে কি আমরা বুঝি জিনিসটা? ইলাস্টিক লিমিট বলতে ধরো তুমি একটা রাবার ব্যান্ড নিলা, ঠিক আছে, এটাকে তুমি স্ট্রেচ করে এই বড় করছো ফার্স্টে, পরে আবার তুমি কি ছেড়ে দিলা, ফোর্স এই স্ট্রেচ করার জন্য তোমার একটা ফোর্স দেওয়া লাগছে, ঠিক আছে, কিন্তু আবার তুমি যখন ছেড়ে দিছো এটা এক্সাক্ট এটার সমানই আবার এখানে চলে আসছে, ঠিক আছে। তো তার মানে কি, তোমার যে ইনিশিয়াল স্টেজ ছিল, তুমি ডিফরমেশনের পরে আবার যখন ছেড়ে দিচ্ছ ফোর্স তুমি মানে এক্সকিউজ করে দিচ্ছ, আবারও ওই আগের স্টেজে চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি, তোমার কোনো পার্মানেন্ট কোনো ড্যামেজ বা পার্মানেন্ট কোনো এক্সটেনশন হয় নাই, ঠিক আছে। এইটার যতটুকু ম্যাক্সিমাম ফোর্সের জন্য করা যাবে, ঠিক আছে, ওইটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট। এরপরে দেখবো যে রাবার ব্যান্ড যদি তুমি অনেক বেশি জোরে টানো, পরের বার এটার সেম অ্যামাউন্ট অফ মানে সেম লেন্থে থাকবে না, এটা একটু ডিস্টর্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, চিকন হয়ে যাবে, এইটাই। সো ওই পর্যন্ত আমাদের যেই ফোর্স যাবে ওইটাকে বলা হয় ইলাস্টিক লিমিট, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে এটা যদি আমরা কি নেই, স্ট্রেস স্ট্রেইন কার্ভ নেই, ঠিক আছে। তো এই পর্যন্ত যতটুকু আমাদের প্রপোর্শনাল থাকবে, এটা এইখানে আমাদের কি অ্যাপ্লাই করা যায়, হুকস ল অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। সো এখন হুকস লতে যেই রিলেশনটা আনলাম আমরা, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, ঠিক আছে। এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আনবো ওইটাই বেসিক্যালি কি আমাদের ওয়াই, ইয়াংস মডুলাস, ঠিক আছে। সো স্ট্রেস সমান কি করে দিব আমরা, y ইন্টু স্ট্রেন, এই ওয়াইটা হলো আমাদের ইয়াংস মডুলাস। এখন আমাদেরকে ইয়াংস মডুলাস দেওয়া আছে, এটার রেডিয়াস দেওয়া আছে, এটার ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে, আর এখানে আমাদের কতটুক ম্যাস মানে তুমি এটাতে করছো, সাসপেন্ড করছো। সো প্রতিটা ম্যাসের জন্য যদি নিচ বরাবর ফোর্স কনসিডার করি, এটা হবে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য যেই ফোর্স, মানে বেসিক্যালি গ্র্যাভিটির জন্য যেই ওয়েটটা কাজ করবে, ঠিক আছে। সো আমরা যদি এই ইকুয়েশন ওয়াইজ দেখি, আমাদের স্ট্রেস আর এখানে স্ট্রেনটাকে স্ট্রেসকে ভাঙলে কি আসবে আমাদের, ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেনকে ভাঙলে আসবে আমাদের স্ট্রেনকে ভাঙলে কি আসবে আমাদের, ডেল এল বাই ইনিশিয়াল লেন্থ। ডেল এলটা হলো আমাদের চেঞ্জ ইন লেন্থ, ঠিক আছে। সো এইটার জন্য আমাদের বেসিক্যালি কিছু জিনিস এক্সট্রা দিয়ে দিয়েছে, আমাদেরকে আর দিয়ে দিয়েছে, তার মানে এরিয়াটা ডিরেক্ট দেয় না, আমাদের কি করে নিতে হবে, যেহেতু এর শেপটা কি সিলিন্ড্রিক্যাল, সো আমাদের এই শেপটা কনসিডার করে এটার একটা ফেসের এরিয়া কিনে নিতে হবে, একটা সার্কেলের এরিয়া a ইজ ইকুয়ালস টু পাই আর স্কয়ার সমান, ঠিক আছে। সো এখন ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে তাহলে, f বাই a, এফটা আবার ভেঙে কি হয়ে যাবে, mg হয়ে যাবে, সমান y ইনটু ডেল এল বাই এল, ঠিক আছে। সো আমাদের এফটা কি হয়ে যাচ্ছে mg, আর এটা কি হয়ে যাচ্ছে পাই আর স্কয়ার সমান y ইনটু ডেল এল বাই এল, ঠিক আছে। সো আমরা যদি জাস্ট ডেল এল এর জন্য ইকুয়েশনটা নিয়ে আসি, আমাদের কি হয়ে যাচ্ছে এফ বাই এর মতোই থাকছে, আমাদের ওয়াইটা নিচে চলে আসবে, ঠিক আছে, আর ডেল এলটা কই চলে জাস্ট ডেলটা কই চলে যাবে, উপরে চলে যাবে। সো এইখানে সব ইনফরমেশন দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে আমাদের, আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের, এল এর ভ্যালু দেওয়া আছে, আর এম এর ভ্যালু দেওয়া আছে। জি এর ভ্যালু আমরা 9.8 কনসিডার করে আমাদের কি করে নিতে হবে, এলটা বের করে নিতে হবে। সো আই হোপ ওই ক্যালকুলেশনটুক তোমাদেরকে আমি ট্রাস্ট করতে পারি, তোমরা করে নিবে। আচ্ছা, সো নেক্সট আমাদের ইয়াতে যাই। আচ্ছা, একটা জিনিস আমি যেটা মেনশন করতে চাই, ক্লাসে মেনশন করতে চাইছিলাম, আমাদের অলওয়েজ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ইউনিটস গুলো কনসিডার করে নিতে হবে, ঠিক আছে, যেহেতু লাস্ট ক্লাসে একটা চ্যাপ্টারই ছিল ইউনিটস এর উপরে। সো আমরা দেখবো যে প্রত্যেকটা ইউনিটে কি মানে এসআই আছে কিনা, ঠিক আছে। অনেক সময় দেখবো যে আমরা ইচ্ছা করে সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে, অনেক সময় ইচ্ছা করে তোমার ফোর্স মানে
ফোর্স না, ধরো ম্যাস তোমার পাউন্ডে দেওয়া আছে অথবা লেন্থ তোমার ইঞ্চেসে দেওয়া আছে। সো এটা আমাদের ফার্স্ট অফ অল কনসিডার করে নিতে হবে, ঠিক আছে? সো আমাদের সবকিছু একটা সার্টেন ইয়াতে নিয়ে আসতে হবে। ধরো এসআই নিয়ে আসলে আমাদের জন্য বেস্ট। সো অনেক সময় অপশনসে ওরা কি করে রাখে, ওই অন্য ইউনিট দিয়ে করে রাখে, সো তখন কনভার্সনটা উল্টা দিকে যেতে হয়। বাট এর বাইরে যদি সবকিছু একটা সার্টেন ইউনিটের দিকেই থাকে, মানে একটা সার্টেন ইউনিট সিস্টেমের দিকেই থাকে, ধরো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, তাহলে যেই কয়েকটা ডিফারেন্ট আছে ওগুলোকে আমাদের এসআই নিয়ে কনভার্ট করে তারপর আমাদের ক্যালকুলেশনে আগাতে হবে। এই আচ্ছা, সো আই হোপ এটা ক্যালকুলেটরে ইয়া করে আমরা অ্যান্সার পেয়ে গেছি এতক্ষণে। যদি অ্যান্সার পেয়ে গিয়ে থাকি, আমরা ক্যালকুলেটর ইউজ করে থাকি, অবশ্য তোমাদের ভ্যাকেশনে ক্লাস নেওয়া হচ্ছে, সবার অত বেশি এফোর্ট দেওয়ার ইচ্ছা করছে না হয়তো, বাট স্টিল আই হোপ 1 থেকে 2 জন হলেও আমাদের জন্য এই পার্টটা ক্যালকুলেট করেছে। সো আমি একটু দেখি কেউ যদি কমেন্ট করে থাকে। আচ্ছা, না, আমাদের কোনো কমেন্ট এই পর্যন্ত নেই, একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট নো ওয়ারিজ, আমরা আগাই, ঠিক আছে? সো ক্যালকুলেট করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এই আচ্ছা, নেক্সট, এরপরে আমাদের যে চ্যাপ্টারটা, এফেক্ট অফ হিট অন ম্যাটার, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটার মধ্যে অনেক কয়টা কি কি টপিকস আছে যেগুলো অনেক বেশি সিম্পল, স্টার্টিং উইথ এইটা যেটা হলো আমাদের থার্মোমেট্রিক প্রপার্টিস, ঠিক আছে? সো থার্মোমিটার এমন একটা ডিভাইস যেটা ডিজাইন করা হয়েছে আমাদের বেসিকলি কি টেম্পারেচারের গ্রেডিয়েন্ট বা টেম্পারেচার চেঞ্জটা মেজার করার জন্য, ঠিক আছে? সো যখন এটা ডিজাইন করা হচ্ছিল, এটা ডিজাইন করার সময় একটা সার্টেন ইয়া নিয়েছে, মানে প্যারামিটার তো নিতে হয় আমাদের, কোনো কিছু যখন ডিজাইন করতে হবে অথবা কোনো ইউনিট যখন ডিফাইন করতে হবে, আমাদের কিছু প্যারামিটার সেট করে নিতে হবে, ঠিক আছে? সো এটার জন্য কি সেট করা হয়েছিল, আমরা বেসিকলি 2টা ফিক্স পয়েন্টস নিয়ে এটা এখানে কাজ করেছিলাম ফার্স্টের দিকে, ঠিক আছে? সো একটা ছিল আমাদের টেম্পারেচার অ্যাট উইচ ওয়াটার টার্নস ইনটু আইস, ঠিক আছে, যেটাকে আমাদের লোয়ার ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, আর তারপর টেম্পারেচার ওয়্যার ওয়াটার টার্নস ইনটু স্টিম, ঠিক আছে, স্টিম পয়েন্ট অথবা আপার ফিক্স পয়েন্ট, ঠিক আছে? এই 2টা নিয়ে আমরা কাজ করেছিলাম বেসিক্যালি, ঠিক আছে? সো এইখানে কি করছি আমরা, ধরো যে কোনো একটা ইউনিট, ওইটার জন্য ধরো এফ এর জন্য আমরা সেট করে দিছি কি, যে টেম্পারেচারে আইস করবে ওখানে কি হচ্ছে, ওইটা হলো 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? আইস মেল্ট করবে অথবা ওয়াটার আইসে ওয়াটার সলিডিফাই হওয়া স্টার্ট করবে, ঠিক আছে? ওইটা হলো 32 ডিগ্রি ডিভাইডেড বাই যেই টেম্পারেচার আমাদের কি হবে, ওয়াটার স্টিমে চলে যাবে অথবা ভেপার কি হয়ে যাবে, কনডেন্স হওয়া শুরু করবে, বেসিক্যালি কি ভেপার থেকে ওয়াটারে চলে যাবে, ঠিক আছে? সো ওইটার জন্য আমরা কি নিয়ে নিচ্ছি 212, আর ওইটা থেকে আবার আমরা কি সাবট্রাক্ট করেছি, আমাদের আইস পয়েন্টটা, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি বাকি থাকছে হলো f মাইনাস 32/180, ঠিক আছে? সো এটা আমাদের বাকিগুলোর জন্য কি ট্রু নাকি আমরা একটু দেখে আসি। সো সি এর জন্য এটা কি হয়েছে, c মাইনাস 0 100 মাইনাস 0, ঠিক আছে? k মাইনাস 273 373 মাইনাস 273। সো আমাদের সবগুলোর জন্য ম্যাচ ছিল না। সো এটাকে যদি আমরা একটা আইডিয়াল ইকুয়েশন হিসাবে চিন্তা করি, সো এটা হয়ে যাবে আমাদের x মাইনাস x আইস ডিভাইডেড বাই x স্টিম মাইনাস x আইস, ঠিক আছে? সো এখন আমরা যদি আমাদের নামে কোনো একটা ইউনিট সেট করতে চাই, ধরো আমার নাম আদনান, আমি আদনান দিয়ে বা অথবা যে কোনো একটা নাম, ধরো এল দিয়ে কোনো একটা নাম, ঠিক আছে? সো এল দিয়ে কোনো একটা নামের আমরা সেট করতে যাচ্ছি। সো তখন আমাদের কি নিতে হবে, এল মাইনাস এল এর জন্য আমাদের যেই টেম্পারেচার যেখানে আমরা ফিক্স করতে যাচ্ছি, যে এই টেম্পারেচার আমরা বলবো যে ওয়াটার কি হয়ে যাচ্ছে, সলিড হয়ে যাচ্ছে অথবা আইস হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এল আইসটা ধরো ফিক্স করলাম আমরা 21-এ দিব, ঠিক আছে? সো এল আইস দিলাম 21-এ, ঠিক আছে? আর আমরা ধরো টেম্পারেচার দিতে যাচ্ছি 117, ঠিক আছে? স্টিমের টেম্পারেচার দিতে যাচ্ছি 117, সো এটা দিয়ে দিলাম 117, সো মাইনাস 21। সো এই এলটা হয়ে যাবে আমাদের একটা নতুন ইউনিট, ঠিক আছে? এখন এই জিনিসটা জাস্ট আমাদের এল, মানে আমরা যে থার্মোমিটারের জন্য বা কোনো থার্মোমিটার ইউনিট ফিক্স করার জন্য ইউজ করব তা কিন্তু না, এটা কিন্তু আমাদের আরো অনেক যেগুলো জিনিসপত্র থার্মোমেট্রিক প্রপার্টিজ শো করে ওইটার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যেমন রেজিস্ট্যান্সের জন্য আমরা যদি একটা রেজিস্টার যেটা টেম্পারেচারের সাথে মানে ইভেনলি করে, ঠিক আছে, ফ্লাকচুয়েট করে, রেজিস্ট্যান্সটা বাড়ে প্রপোর্শনালি, তাহলে আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? সো আইসের মধ্যে আমরা রেজিস্ট্যান্সটার ভ্যালু থার্মোমেট্রিক প্রপার্টিটা করতে পারি, মেজার করতে পারি, স্টিমে বের করতে পারি, পরে এই ইকুয়েশন অনুযায়ী আমরা অন্য কোনো সার্টেন টেম্পারেচার, ধরো থিটা ইজ ইকুয়ালস টু 22 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, অথবা থিটা ইজ ইকুয়ালস টু 17 ডিগ্রি সেলসিয়াস,
এই কোন স্পেসিফিক টেম্পারেচারে আমরা অ্যাপ্লাই করে দেখতে পারবো যে আমাদের রেজিস্ট্যান্সটা কত হবে। অথবা যদি এই ইউনিটের জন্য চিন্তা করি, এটা কি 22 আর এটা কি 17 নিলাম আমরা, ধরো এই ইউনিট মানে এল ইউনিটে এটার কত হবে, তাহলে আমাদের মেজারমেন্টটা কত হবে, তাহলে এল মাইনাস কত 21 নিয়েছিলাম আর 117 মাইনাস 21, ঠিক আছে। আর আমি যেটা দিয়েছি এটা ধরো আমি দিয়েছি কোথায়, সরি, আমি যেটা দিয়েছি ধরে নেই আমরা এটা দিয়েছি ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে। সো আমরা এটার সাথে কোনটা রিলেট করব, ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু। সো ডিগ্রিতে কত ধরলাম 22 মাইনাস 0 ডিভাইডেড বাই 100, এখান থেকে এল এর ভ্যালু যেটা আসবে ওইটাই হবে আমাদের ওই স্পেসিফিক থার্মোমিটারে এল এর টেম্পারেচার, ঠিক আছে। সো এইটার বাইরে এখানে আরেকটা টাইপের প্রবলেম আছে আমরা, যেটা আমরা ফেস করতে পারি, ওইটা হলো ধরো একটা ফল্টি ইনস্ট্রুমেন্ট, ফল্টি থার্মোমিটার, ঠিক আছে। সো ফল্টি থার্মোমিটারের ক্যালকুলেশন বলতে কি বোঝাচ্ছি, ধরো একটা থার্মোমিটার যেগুলো আমরা ইউজ করি, মানে ডিগ্রি সেলসিয়াস হোক অথবা ফ্যারেনহাইট হোক, ঠিক আছে, জ্বর মাপার জন্য হোক বা যেটাই হোক। সো এটা মাপার সময় কি দেখা যায়, যে আসলে বয়লিং ওয়াটারে এটা 100 ডিগ্রি দেখানোর কথা ছিল, ডিগ্রি সেলসিয়াস দেখানোর কথা ছিল, বাট অ্যাকচুয়ালি 100 ডিগ্রি সেলসিয়াস না দেখায় দেখাচ্ছে হলো ধরো 97, 103, মানে কাছাকাছি কোনো একটা ভ্যালু, ঠিক আছে। বাট এক্স্যাক্টটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, হয়তো বা এটার ভিতরে যে অ্যামাউন্টের মার্কারি ছিল এটা আইদার ওভারফ্লো করতেছে অথবা একটু বের হয়ে গেছে বা ভেপারাইজ হয়ে গেছে, এরকম কিছু একটা হতে পারে, ঠিক আছে। বা যেটাই হোক আমাদের কোনো একটা ফল্ট আছে যেটার কারণে এটা দেখা যাচ্ছে না। আবার সেম জিনিসটা আমরা তাহলে ওইটার জন্য ক্যালিব্রেট করার জন্য কি করতে হবে, আমাদের আইসেও ওইটা কত রিডিং দেখাচ্ছে ওইটা দেখাতে হবে, ঠিক আছে। মানে যেই টেম্পারেচারে আমাদের ইউজুয়ালি আইস হয়ে যাওয়ার কথা 0 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, আইসে কনভার্সন শুরু হবে, ঠিক আছে। সো তখন আমাদের ওই টেম্পারেচার ওইটার মেজারমেন্টটা নিতে হবে। তো ধরো একটা ফল্টি আছে আমাদের থার্মোমিটার, যেটা স্টিমে দেখায় কত, স্টিমে দেখায় 8.3 আর আইসে দেখায় কত 1.21, ঠিক আছে। এখন ধরো এই থার্মোমিটার ইউজ করে তুমি তোমার জ্বর না, ধরো কিন্তু একটা কিছু টেম্পারেচার মাপতে চাও, ডিগ্রি সেলসিয়াস আর কি জ্বর মাপা হয় না ইউজুয়ালি আমাদের দেশে, এই জন্য আর কি ওইটাতে যাচ্ছি না। বাট ধরো কিছু একটা মাপলাম আমরা, সো ওইটার জন্য কি করছি আমরা, এই স্টিম এই আইসের ইকুয়েশনটা জাস্ট এটাতে অ্যাপ্লাই করে দিব আমরা, ঠিক আছে, এক্স মাইনাস এক্স আইস এক্স টি মাইনাস এক্স আইস এই। সো জাস্ট আমাদের কি হচ্ছে, ধরো তুমি মেজার করছো কত 38 পয়েন্ট কিছু একটা অথবা 32.12 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো এটার অ্যাকচুয়াল ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার কত হবে, সো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই টেম্পারেচারটা নিতে হবে 32.12 মাইনাস এই স্কেলের কি আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম মাইনাস আইস, ঠিক আছে। আর এর বাইরে আমাদের বাইরে কি করতে হচ্ছে, যেহেতু আমরা সেলসিয়াসে কারেক্ট মেজারটা নিব, সি মাইনাস 100 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100। সো এখান থেকে সি ক্যালকুলেট করে নিলে, মানে এটা ইন্টু 100 বেসিকলি, ক্যালকুলেশনটা তোমরা হাতে করে দেখিও। সো বেসিকলি আমাদের কারেক্ট মেজারমেন্টটা কত হয়ে যাবে তাহলে, এতটুকু, ঠিক আছে। এই এরপরে আমাদের নেক্সট স্লাইডে যাই আমরা। সো থার্মোমিটার রিলেটেড যেই সকল প্রবলেমস হওয়া আসা বা সম্ভব ছিল, ঠিক আছে, এগুলো সবকিছু কিন্তু ক্যালকুলেটর সলভ করা যায়, ঠিক আছে। সো তোমরা ক্যালকুলেটরে, আমি জানি আই হোপ অনেকেই এই পর্যন্ত জেনে গেছি যে আমাদের এখানে একটা ভেরিয়েবল অপশন আছে এক্স ওয়াই এইসব, ঠিক আছে। সো তুমি জাস্ট এই ইকুয়েশনটা বসাবা, ঠিক আছে, সিটাকে কি ধরে নিবা, এক্স ধরে নিবা, পরে সলভ করে দিবা। সো এগুলো এমসিকিউ এর জন্য অনেক কমন প্রবলেম হিসেবে আসতেই পারে, কোনো বড় বিষয় না, এসএকিউ এর জন্য আসতে পারে, ঠিক আছে। সো ক্যালকুলেটর যদি ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউড থাকে তাহলে আমরা কি করব, যে সেখানে এক্স বসে ইকুয়েশন সলভ করে দিলেই অ্যান্সার চলে আসবে আমাদের। আচ্ছা, সো এরপরে এই চ্যাপ্টারে আমাদের যে স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টার নামে আছে, সো আমরা কয়টা স্টেটস অফ ম্যাটার ব্যাপারে জানি, সলিড, লিকুইড, গ্যাস এন্ড প্লাজমা, ঠিক আছে। সো সলিড, লিকুইড, গ্যাস এন্ড প্লাজমার ইন্টারচেঞ্জ, মানে সলিড, লিকুইড, গ্যাস নিয়ে আমাদের বেসিক্যালি কাজ করায়, প্লাজমাটা আমাদের থিওরিটিক্যালি পড়া হচ্ছে, তেমন একটা কোনো কাজ নাই এটা নিয়ে। সো আমরা সলিড, লিকুইড, গ্যাসে আপাতত থাকি, ঠিক আছে। সো ইন জেনারেল ভলাটাইল সাবস্টেন্স বাদে সবগুলোর জন্য কি থাকে, এই তিনটা ফেজ থাকে, আইস, সলিড, লিকুইড এন্ড গ্যাস, ঠিক আছে। সো আমরা যেটা কমনলি যেটা নিয়ে এক্সাম্পল বা যে কোনো কিছু করা হয়, এটা হলো আমাদের ওয়াটার। সো ওয়াটারের জন্য আমরা কি এই কার্ভটা দেখলাম, এটা কি এনার্জি ভার্সেস টেম্পারেচার কার্ভ, ঠিক আছে। সো আমরা জানি যখন একটা জিনিসের টেম্পারেচার ইনক্রিজ করা হয়, ডিক্রিজ করা হয়, ঠিক আছে, আইদার হিট দেওয়া লাগে অথবা হিট এক্সট্রাক্ট করা লাগে, ঠিক আছে। এর বাইরে আরো একটা জায়গায় আমাদের হিট দেওয়া বা এক্সট্রাক্ট করার কাজ আছে, যেটা হলো আমাদের স্টেট চেঞ্জ, ঠিক আছে। ধরো লিকুইড থেকে গ্যাসে গেলাম, গ্যাস থেকে লিকুইডে গেলাম, অথবা সলিড থেকে লিকুইডে গেলাম, লিকুইড থেকে সলিডে গেলাম, ঠিক আছে। সো ওই স্টেটে চেঞ্জকে কি বলা হয়, মানে স্টেটে যে হিটটা
প্রয়োজন পড়ে এটাকে আমরা কি বলি, লেটেন্ট হিট বা সুপ্ত তাপ। ঠিক আছে, সো সুপ্ত তাপের ক্যালকুলেশনটা এই কার্ভে কোন জায়গায় হয়, এই জায়গায়। সো এই জায়গায় আমাদের টেম্পারেচার চেঞ্জের জন্য কোন ইকুয়েশন বসবে, কিউ ইজ ইকুয়ালস টু এমসি ডেল থেটা অথবা এম এস ডেল থেটা। ঠিক আছে, সেখানে এসটা হলো আমাদের আপেক্ষিক তাপ অথবা স্পেসিফিক হিট অফ দ্যাট ম্যাটেরিয়াল। ঠিক আছে, আমাদের কমনলি এস ইউজ করা হয়, যেটা হলো আমাদের কেজির ইউনিটসে, মানে পার কেজির জন্য কতটুকু হিট ইউজ লাগছে। এই ইকুয়েশনটা, সিটাও কোনো ভুল না, সিটা আমাদের কমনলি ইউজ করা হয় হলো পার মোলের জন্য আর কি। এখানে গ্রামস দেখা আছে, বাট আমাদের সামনের দিকেই দেখবো যে এটা আমরা পার মোলের জন্য কি ইউজ করি, ইনস্টেড অফ এস সি ইউজ করি এই। আচ্ছা, সো সোফার এটুক গেল আমাদের। এর পরের পার্ট, এই ইকুয়েশনটা তো আমরা অলরেডি কমনলি জানি, এমএলএফ এর ইকুয়েশনও আমরা কমনলি জানি। ঠিক আছে, এমএলএফ হলো লেটেন্ট হিট অফ ফিউশন, আর পরেরটা হলো লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, এই দুইটার কনসেপ্টও আমাদের আই হোপ ক্লিয়ার আছে। ঠিক আছে, সো এই দুই জায়গায় লেটেন্ট হিট অফ ফিউশন কাজ করে হলো আমাদের আইস, মানে তোমার ফিউশন যেখানে হচ্ছে, মানে কি সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিড। আর লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কোথায় কাজ করতেছে, যেখানে আমাদের লিকুইড থেকে গ্যাসে চলে যাচ্ছে, অথবা উল্টা দিকে গ্যাস থেকে লিকুইড। মানে বেসিক্যালি ভ্যালুটা সেমই থাকে, হিট আইদার আমাদেরকে দিতে হচ্ছে অথবা নিতে হচ্ছে, এক্সট্রাক্ট করতে হচ্ছে অথবা প্রোভাইড করতে হচ্ছে, এটাই ডিফারেন্স। এর ভ্যালুর কোনো ডিফারেন্স নাই। এখন এখানে যে ভ্যালুস গুলো আমাদের কমনলি মুখস্থ রাখতে হয়, এটার মধ্যে ওয়াটারের যেই স্পেসিফিক হিট, ঠিক আছে, 4200 জুল পার কেজি পার কেলভিন, তার মানে কি এক কেজি ওয়াটারকে 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ, ঠিক আছে, আইদার ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে যেই অ্যামাউন্টের হিট লাগে বা নিয়ে নিতে হয়, ঠিক আছে, ওইটা হলো 4200 জুলস। ঠিক আছে, এর বাইরে আমাদের আইসেটটা মুখস্থ করতে হয়, যেটা আই থিঙ্ক 2100 সেম ইউনিট, আর একটা হচ্ছে স্টিমেরটা যেটা হলো 2000। ঠিক আছে, সো ওয়াটারের তিনটা স্টেটেরই আমাদের মুখস্থ থাকতে হচ্ছে। এর বাইরে আমাদের লেটেন্ট হিট অফ ফিউশন, এটার ভ্যালু, আর লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, ইফ আই এম নট রং, এটা হলো আমাদের এটার ভ্যালু। সো এটা আমি অনেক কমনলি মনে রাখতাম, 2268,000, 336,000। ঠিক আছে, সো এটা কিসে আসতেছে, আমাদের জুল পার কেজিতে। ঠিক আছে, সো ইকুয়েশন দেখলেই বুঝবো আমাদের যে ইউনিটস গুলো মিলতেছে কিনা। এইখানে দেখি এমএলএফ, ঠিক আছে, ম্যাস ইনটু এই লেটেন্ট হিট অফ ফিউশন অথবা ম্যাস ইনটু লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, সুপ্ত তাপ একটা হলো আইস থেকে, মানে আইস থেকে লিকুইড, আর একটা হচ্ছে লিকুইড থেকে ভেপারের জন্য। ঠিক আছে, এই দুইটা অংশে আমাদের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে 10 জন আছে, সোফার মেবি কোনো কমেন্টস নেই এই। আচ্ছা, সো আমরা আগাই। সো এইটা হলো আমাদের হিট ট্রান্সফার এন্ড চেঞ্জ অফ স্টেটের জন্য যেই হিটের ইকুয়েশন দুইটা আছে, এই দুইটা অনেক বেশি ক্রুশাল আমাদের এখানের পরে যে স্টেপ আছে আমাদের 11 আর 12, এই দুই ক্লাসেও আমাদের এটা অনেক বেশি কমনলি আসবে এই। আচ্ছা, এরপরে আমাদের টেম্পারেচারের সাথে আরো একটা জিনিস চেঞ্জ হয়, যেটা কমনলি আমরা দেখতে পাই, এটা হলো আমাদের যে কোনো সলিড বা যে কোনো লিকুইড, যেটাই বলো, সবকিছুর মধ্যে কি হচ্ছে, আমাদের পার্টিকেলস এর তৈরি। ঠিক আছে, সো সবচেয়ে কমনলি এটা আরো বোঝা যায় হলো গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, সো যখনই টেম্পারেচার বাড়ে অথবা হিট দেওয়া হয়, কি হয়, বেসিক্যালি জিনিসগুলো এক্সপ্যান্ড করে। ঠিক আছে, ইউজুয়ালি জিনিসগুলো এক্সপ্যান্ড করে এদের মানে ভলিউম বেড়ে যায়, লিনিয়ারলি এদের লেন্থ বেড়ে যায়, অথবা বাল্কে এদের এরিয়া বেড়ে যায়। ঠিক আছে, সো এটা আমরা ভলিউমের জন্য অনেক কমনলি কেমনে আমি বললাম যে করা যায়। সো গ্যাসকে যদি আমরা হিট করি, গ্যাস দেখবো যে মানে কোনো সিলিন্ডার যদি এক্সেস টেম্পারেচার হিট হয়, এটা কি হবে, ব্লাস্ট হবে। কারণ কি, ওটার ভিতরে যে অ্যামাউন্টের গ্যাস ছিল, এটা কি হচ্ছে, আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, সেম অ্যামাউন্ট অফ গ্যাস, কিন্তু ওর ভলিউমটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই কারণে কি হয়ে যাচ্ছে, মানে ওই সিলিন্ডারটা এক্সপ্লোড করতে হচ্ছে, মানে বেশি প্রোন হয়ে যায় এই। আচ্ছা, এর বাইরে এমনি এটা ইকুয়েশনটা আমরা যদি রিলেশনে আনি, তোমার লিনিয়ার এক্সপ্যানশনের রিলেশনটা যেরকম ডেল এল বাই এল নট ডিভাইডেড বাই ডেল টি। সো এইটা লিনিয়ারের জন্য যা, বাল্কের জন্য জাস্ট বেটা চলে আসে আমাদের, কোথায় বেটা চলে আসে, সো ডেল এরিয়া বাই এ নট ইন্টু ডেল টি, আর আমাদের ভলিউমের জন্য ডেল ভি বাই ভি নট ইন্টু ডেল টি। ঠিক আছে, এই হয়ে যায় আমাদের ইকুয়েশনস। আচ্ছা, সো এগুলোর মধ্যে আবার আমাদের স্পেসিফিক রিলেশন আছে। আমাদের আলফা আর বেটার মধ্যে রিলেশন হলো 2 আলফা সমান বেটা,
তার মানে কি বেটা হলো আলফার দ্বিগুণ। তারপর 3 আলফা সমান গামা, অথবা তিনটা রিলেশন যদি একসাথে নিয়ে আসি, যেটা অনেক কমন একটা এমসিকিউর প্রবলেম, আর তোমরা আই হোপ এতদিনে জানোই। এখানে কি করতে হবে, আমার এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। সো আমার 6 আলফা সমান হয়ে যাচ্ছে 3 বেটা সমান হয়ে যাচ্ছে 2 গামা, ঠিক আছে। এলসিএম করলাম বেসিক্যালি এই দুইটার। এই আচ্ছা, এরপরে আমাদের নেক্সট যেই জিনিসটা আসতেছে এখান থেকে, ওটা হলো তরল ক্ষেত্রে পাত্রের প্রসারণ। তরল ক্ষেত্রে অথবা লিকুইডের যেই মানে আমরা যখন লিকুইডের কনসিডারেশনটা নেই, লিকুইড অলওয়েজ কি করা হয়, একটা কন্টেইনারের ভিতর কন্টেইন থাকে, ঠিক আছে। সো তখন আমাদের জাস্ট এক্সপ্যানশনটা কিন্তু লিকুইডের জন্য কনসিডার করা হইলে দেখবো যে আমাদের যে কন্টেইনারটা আছে ওইটার জন্য এক্সপ্যানশনটা কনসিডার করে ফেলা হয়, ঠিক আছে। সো আমরা যে আপাত বা অ্যাপারেন্ট যে এক্সপ্যানশনটা দেখি ওইটাই কিন্তু অ্যাকচুয়াল লিকুইডের এক্সপ্যানশন না, অথবা অ্যাকচুয়াল কন্টেইনারের এক্সপ্যানশন না। সো ওইটার জন্য আমাদের এই কোয়েশ্চেনটা করা হয়েছে। আমি জানি এই কোয়েশ্চেনটা অলরেডি অনেক কমনলি এমসিকিউ তে তোমাদের এসএসসি তেও তোমরা ফেস করছো। সো আই হোপ এটার অ্যান্সার তোমরা পারো। আমি চাচ্ছি তোমরা কেউ একজন এটার অ্যান্সার তোমরা এমসিকিউ আমাদের লাইভ চ্যাটে দিয়ে দাও। এই আচ্ছা, পরে বয়েলস ল, ঠিক আছে। এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা সামনে বেশি লাগবে, ঠিক আছে। সো এসএসসি তে কি হয়েছে ওটা তো অলরেডি আমাদের কমপ্লিট, ঠিক আছে। আমরা এনডিসি তে বা এইচসিসি তে অথবা এসজেসি তে, ঠিক আছে, যেখানে অ্যাডমিশন টেস্ট দেই, যেখানে আমাদের চান্স হোক অথবা না বা হোক, ঠিক আছে। আই হোপ সবার হয়ে যাবে, যারা যারা কষ্ট করছি এটার জন্য, যারা যারা এই সব কলেজে যাওয়ার মানে স্বপ্ন দেখেছি, আই হোপ তাদের স্বপ্ন পূরণ হোক। বাট এটাই কিন্তু আমাদের শেষ না, এটার পরেও কিন্তু আমাদের একটা এইচএসসি জীবন আছে, ঠিক আছে। সো তখন আমাদের যেই চ্যাপ্টার্স গুলো আসবে, এর মধ্যে একটা বড় চ্যাপ্টার হলো আমাদের থার্মোডাইনামিক্স ফিজিক্সের সেকেন্ড পেপারে, আবার আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এই বয়েলস ল নিয়ে, মানে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনস নিয়ে অনেক কাজ আছে, ঠিক আছে। সো বয়েলস ল বেসিক্যালি কি স্টেট করে, একটা গ্যাসের জন্য প্রেসার ভলিউম, ঠিক আছে, এটার যে মাল্টিপ্লিকেশন এটা অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট। তার মানে P1V1 সমান P2V2 অথবা PV সমান K, ঠিক আছে, কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন এটার জন্য আমাদের দুইটা, মানে এখানে আমি একটা জিনিস করতে যাচ্ছিলাম, যেটা হলো আমাদের দুইটা কনসেপ্ট, একটা হলো প্রেসারের কনসেপ্ট আর একটা হলো এই ভলিউমের কনসেপ্ট, ঠিক আছে। সো এই দুইটাকে কম্বাইন করে আমরা একটা প্রবলেম দেখতে চাচ্ছিলাম, ঠিক আছে। সো ধরো কোনো একটা লেক আছে যেটার নিচে একটা বাবল আমরা পাচ্ছি, ঠিক আছে। বাবল তো কমনলি দেখা যায়। এখন বাবলটার নিচে যে ভলিউমটা থাকবে, ঠিক আছে, আমরা জানি যে প্রেসার আর প্রেসার তোমার লেকের উপরে যা থাকবে নিচে তা থাকবে না, কারণ কি যতটুকু নিচে যাবে তত বেশি কি ওটার উপরে প্রেসার এক্সার্ট হবে, ঠিক আছে। সো এরকম কোনো একটা সিনারিও ধরো যেখানে একটা বাবল কি হচ্ছে, লেকের নিচে ফর্ম হলো, ধরো একটা কোনো একটা অর্গানিজম কি করলো, এই বাবলটা এক্সিড করলো, ঠিক আছে। এখন নিচে ফর্ম হয়েছে যেখানে আমাদের ওয়াটার ডেপথ হলো H20 মিটার্স, ঠিক আছে। তারপর আমরা অ্যাটমসফেরিক প্রেসার অলরেডি বলে ফেলছি কত আছে, আর নিচে ওই প্রেসারের বাদে আমাদের কি হচ্ছে, এক্সট্রা প্রেসার অ্যাড হচ্ছে। তো আমাদের যে নিচে যে ভলিউমটা থাকবে, ঠিক আছে, ভলিউম অফ দ্য বাবল কি উপরে এসে সেম থাকবে কিনা। সো অলরেডি যতটুকু আমি এক্সপ্লেইন করে ফেলছি ওটুক থেকে কোয়েশ্চেন যেহেতু আছে, অফকোর্স আমাদের কি ভলিউম সেম থাকছে না। সো এটা যদি আমরা গেস করে ফেলতে পারি, তাহলে আমাদের এই প্রবলেমটা আমরা ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা বয়েলস ল থেকে বলছি, আচ্ছা তোমার বাবলের ভিতরে কি থাকে, গ্যাস থাকে না বেসিক্যালি, ঠিক আছে, ডিফারেন্ট রকমের গ্যাস থাকে, গ্যাস মিক্সচার থাকুক যাই থাকুক, এটা যেহেতু গ্যাস, এটা বয়েলস ল অলওয়েজ ফলো করবে, ঠিক আছে। সো পিভি ইজ ইকুয়ালস টু কে। এখন আমরা একটা জিনিস বলে নেই, এখানে কি কনসিডার করছি, লেকের উপরে টেম্পারেচার আর নিচে টেম্পারেচার সেম থাকছে, কারণ কি টেম্পারেচারের সাথেও কিন্তু এক্সপ্যানশন হয় বা কন্ট্রাকশন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা ধরে নিচ্ছি কি লেকের সারফেসে যেই টেম্পারেচার, লেকের বটমে যেখানে 20 মিটার ডেপথ আমি বললাম, ওইখানেও আমাদের কি সেম অ্যামাউন্ট অফ মানে টেম্পারেচারটা সেম। এই আচ্ছা, সো আমাদের বেসিক্যালি চেঞ্জ ইন ভলিউম কার জন্য হবে, আমাদের এই প্রেসারের কারণে হবে, ঠিক আছে। এখন আমরা যেহেতু বয়েলস লর ফার্স্ট ইকুয়েশনটাই পড়ছিলাম, P1V1 সমান P2V2। সো ধরো আমি লেকের সারফেসে PS পাই আর VS পাই, আর লেকের বটমে পাই PV/VB, ঠিক আছে। এখন কি বলছি, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, তার মানে কি এটা রেশিও সেম হবে। এখন আমার লাগবে কি, বটমে আমার দেওয়া আছে ধরো VB, এটার সাথে VS এর রিলেশনটা লাগবে। সো VB/VS নিয়ে নিলে আমি পাবো PS/PB, ঠিক আছে। VB/VS নিয়ে নিলে মানে রেশিও করলে আমরা পাবো PS/PB, ঠিক আছে। সো সারফেসে আমরা প্রেসার কত জানি, 101,325 প্যাসকেল, ঠিক আছে। আবার
সারফেসে প্রেসারটা তো থাকছেই, আমাদের বটমে থাকছে, তার সাথে আমাদের কি হচ্ছে, এক্সট্রা প্রেসার অ্যাড হচ্ছে আমাদের পানির নিচে যাওয়ার কারণে, ঠিক আছে। সো ওইটার ইকুয়েশনও আমরা অলরেডি পড়ে ফেলছি, পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি, ঠিক আছে। সো এই প্রেসারের সাথে আরো এক্সট্রা কত প্রেসার অ্যাড হচ্ছে আমাদের, এইচ রো জি, ঠিক আছে। এইচ রো জি পরিমাণ প্রেসার এক্সট্রা অ্যাড হচ্ছে, ঠিক আছে। এখন আমাদের এইচ এর ভ্যালু দেওয়া আছে 20 মিটার। পানি যদি যদি ইউজুয়ালি ভ্যালু দেওয়া থাকে না, তখন আমাদের পানির ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউবই ধরে নেওয়া লাগে, যদি দেওয়া থাকে ওইটাই কনসিডার করতে হবে। আর জি এর ভ্যালু আমরা 9.8 জানি, তাহলে তখন আমরা কি ভিবি বাই ভিএস এর রেশিও এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো না। বেসিক্যালি রেশিওটা কত হয়ে যাচ্ছে, 101325 ডিভাইডেড বাই 101325 প্লাস 29.8 অথবা 196 ইন্টু আবার 1000, ঠিক আছে। এই পরিমাণ আমাদের প্রেসার এক্সট্রা এসে গেছে। তার মানে কি, যেহেতু এটার থেকে এটা বড়, ঠিক আছে, এইটার থেকে নিচেরটা বড়, তাহলে আমাদের কি হবে, অফকোর্স যেহেতু আমি ইকুয়েশনটা আগে দেখে আসি, যেহেতু ভিবি বাই ভিএস করেছি, ঠিক আছে, বটম অফ দ্য লেকে আমাদের প্রেসার বেশি, তার মানে ভলিউম ছোট হবে, আর এট দ্য সারফেস প্রেসার কম, সো ভলিউম বেশি হবে। এটা হলো আমাদের এই রকম প্রবলেমের সলিউশন, ঠিক আছে। এখন আমাদেরকে কোনো একটা স্পেসিফিক ভলিউম দিয়ে দেওয়া থাকতে পারে, বাবলটা রেডিয়াস দিয়ে দেওয়া থাকতে পারে, অথবা যে কোনো একটা কিছু মানে আমাদের এই সার্টেন টাইপের প্রবলেমের জন্য দিয়ে দেওয়া থাকতে পারে। সো তখন আমাদের কি করতে হবে, এই প্রেসার ভলিউমের রিলেশনটা থেকে দেখে নিতে হবে যে আমাদের কতটুকু প্রেসার চেঞ্জ হচ্ছে, ওইটার জন্য করেসপন্ডিং কতটুকু ভলিউম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। অনেক সময় এটা ওই যে 2 টাইমস 3 টাইমস এক্স্যাক্টলি একটা ইন্ডাইস হিসাবে কাজ করে, বুঝতে পারছি। এই আচ্ছা, সো আমাদের নেক্সট যেই ওইটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ল এখানে ছিল, মানে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এটা অন্য একটা ফর্মে দেওয়া আছে, বাট আমরা যেটা ফার্স্ট অফ অল পড়বো, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, যেখানে প্রেসার, ভলিউম, এনটা হলো আমাদের পার মোল, মানে মোল নাম্বার, আর আরটা হলো আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হলো 8.314 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। সো এইখান থেকে টিটা হলো আমাদের কেলভিনের টেম্পারেচার, ঠিক আছে, কেলভিনের টেম্পারেচার। সো এই যে কে কনস্ট্যান্টটা যেটার কথা বলছি আইডিয়াল গ্যাসের জন্য, ওই কে কনস্ট্যান্টটার ভ্যালু হবে এনআরটির সমান, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এনআরটির মধ্যে আরটার ভ্যালু আমাদের সামনের দিকে অনেক অনেক বেশি লাগবে। সো আই হোপ তোমরা ওইটা লুক ফরওয়ার্ড করো, যেহেতু তোমরা সবাই সায়েন্স স্টুডেন্ট, একটু তো ইন্টারেস্ট এতদিনে এসে পড়ার কথা, অনেকে আই থিঙ্ক এইচএসসি পড়া শুরুও করে দিতে পারে, অনেকে হয়তো করে নাই, ঠিক আছে। সো এগুলো একদম শুরুর দিকেই আসে আমাদের কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। সো এই সব কনসেপ্ট পড়লে আস্তে আস্তে ইন্টারেস্ট তোমাদের বাড়তে পারে। আচ্ছা, সো আজকে ওই আমাদের স্টেটস অফ ম্যাটার এন্ড এফেক্ট অফ টেম্পারেচার, এই দুইটা আমাদের অলরেডি শেষ, কমপ্লিট করে ফেললাম। আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, যেটা হলো আমাদের ওয়েভস এন্ড সাউন্ড। সো ওয়েভস এন্ড সাউন্ডের মধ্যে ওয়েভসটা বেসিকলি কি, সাউন্ডটা বেসিকলি কি একটা ওয়েভের ফর্ম, ঠিক আছে। সো যদি আমরা সবাই জানি সাউন্ড কিরকম ওয়েভ, তো একটু কমেন্টে জানিয়ে দিই। ও সরি, এখানে অ্যান্সার আছে, সরি, তাহলে তো লাভ নেই। আচ্ছা, যাই হোক, সো ফার্স্ট অফ অল ওয়েভ কি, এটা ডেসক্রিপশনে আমরা আসি। ওয়েভ বেসিকলি কি, একটা পিরিয়ডিক ডিস্টারবেন্স বলতে পারি আমরা, ঠিক আছে, যেটার জন্য কি হয়, এনার্জি মুভ করতে পারে, ঠিক আছে। কিন্তু পিরিয়ডিক ডিস্টারবেন্সটা কিসের হয়, পার্টিকেলসের, ঠিক আছে। সো এই পার্টিকেলসটা মুভ করার সময় মানে ওদের মেইন পজিশন থেকে ওরা কিছু দূর চলে যায়, ঠিক আছে, আবার কিন্তু ওরা ইভেনচুয়ালি ওদের ইনিশিয়াল যে পজিশনে আছে ওইটাতে ফেরত চলে আসে। তার মানে কি, যে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেলস হয় ওইটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য মানে ওয়েভ জিরো থাকছে, ঠিক আছে। সো এই মুভমেন্টের মাধ্যমে কি হচ্ছে, আমাদের এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় পিরিয়ডিক্যালি মানে এখান থেকে এখান আস্তে আস্তে ট্রান্সফার হয়, ঠিক আছে। সো এটাকে বলা হয় ওয়েভ, ঠিক আছে। এখন ওয়েভ হলো আমাদের বেসিক্যালি দুইটা, এগুলো মেকানিক্যাল ওয়েভস এর আমাদের ক্লাসিফিকেশন, যেটা আমাদের 1982 বলা হয়। এর বাইরে আমাদের ক্লাসিফিকেশন যদি বলি, আমাদের দুই রকমের ওয়েভস আছে, যেটা একটা হলো which requires a medium, এখানে মোস্ট অফ দ্য ওয়েভস ডিসকাসড বেসিক্যালি মিডিয়াম রিকোয়ার্ড, ঠিক আছে। কিন্তু আরেক টাইপের ওয়েভ আছে যেখানে আমাদের কোনো মিডিয়ামের প্রয়োজন নাই। যখন ওয়েভ ফার্স্টে ডিফাইন করা হয়েছিল, ভাবা হয়েছিল যে সবগুলো ওয়েভেরই মিডিয়ামের প্রয়োজন আছে, বাট একটা স্পেসিফিক ওয়েভ আছে যেটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে যে ওয়েভটা ক্রিয়েট হয়, ঠিক আছে। ওইটার কিন্তু আবার কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না টু প্রপাগেট, ঠিক আছে। সো যদি আমি আবারও বলি, একটা ইলেকট্রিক ফিল্ড এবং মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের কি প্রয়োজন হয় না, আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে।
সো এখন ওইটাতে আমরা একটু পরে আসি। আমরা ফার্স্ট অফ অল আমাদের মেকানিক্যাল ওয়েভস যে দুইটা আছে ওই দুইটা নিয়ে একটু ডিসকাস করে আসি। সো ট্রান্সভার্স ওয়েভস কি আমরা অলরেডি জানি, এই ডেফিনেশন আমাদের মুখস্থ আছে, ওয়েভ ডিরেকশনে পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। সো ট্রান্সভার্স ওয়েভস যেগুলো আমরা পড়বো সবগুলাই কি সাইনোসয়েডাল হবে, ঠিক আছে। সাইনোসয়েডাল বলতে কি বুঝি এটা আই হোপ সবাই জানি। সাইনোসয়েডাল বলতে যেই সাইনের যে কার্ভটা, ঠিক আছে, সাইনের যে কার্ভটা ওইটাকে ফলো করে। এখন এটা যে কোনো জায়গায় স্টার্ট হতে পারে, আমাদের অ্যাক্সেসটা এই জায়গায় হতে পারে, অ্যাক্সেসটা এই জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ওটাকে বলবো আমরা ইনিশিয়াল ফেজ, ঠিক আছে। কিন্তু কার্ভটা ইভেন্চুয়ালি কি হচ্ছে, একটা ক্রেস্টে যাবে, পরে আবার আস্তে আস্তে নিচে আসবে, জিরোতে আসবে, আবার এখানে যাবে ট্রোতে, আবার ক্রেস্টে যাবে, ঠিক আছে। তার মানে কি পিরিয়ডিক্যালি প্রোপাগেট হতে থাকবে। এরকম কার্ভকে আমরা সাইনোসয়েডাল কার্ভ বলি, কারণ সাইন থেটার কার্ভও এরকমই দেখতে হয়, ঠিক আছে। যেটার পিরিয়ড আমাদের কত, ঠিক আছে, যেটার পিরিয়ড আমাদের 2π, ঠিক আছে। আচ্ছা, সো সাইন থেটা আর আমাদের কস থেটার কার্ভও সেম, কিন্তু এই দুটোটাকে মিলে সাইনোসয়েডাল কার্ভ বলা হয়। এখন এটার জন্য থেটা পিরিয়ড হচ্ছে 2π, কিন্তু সাইনের এখানে থেটার সাথে যে কোনো এন রাইজ, ধরো সাইন এন থেটা থাকলে এই পিরিয়ডটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এন এর সাথে ওইটা ডিভাইড যাবে। সো 2π থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। জাস্ট সাইন থেটার জন্য আমাদের ইয়াটা আসতেছে হলো 2π, পিরিয়ডটা আসতেছে হলো 2π। আচ্ছা, সো যেই সকল ট্রান্সভার্স ওয়েভ সাইনোসয়েডাল হয় এগুলোর মধ্যে সবচেয়ে কমন এক্সাম্পলস নিয়ে আমরা কাজ করি, ওয়াটার ওয়েভস, অথবা আমাদের কিন্তু ট্রান্সভার্স ওয়েভস এর মধ্যে এটাও কিন্তু ট্রান্সভার্স ভাবে কাজ করে, ঠিক আছে, সাইনোসয়েডাল ইয়াতে ইলেকট্রিক ফিল্ডটাও ম্যাগনেটিক ফিল্ডটাও এই। আচ্ছা, সো এটা নিয়ে আমাদের যতটুকু ডিসকাশন দরকার হয়ে গেছে। লংগিটিউডিনাল ওয়েভস এর মধ্যে আমাদের মানে সাউন্ডটা আসবে যেহেতু, এটা নিয়ে আমরা একটু করি। বেসিক্যালি এখানে কি হয়, একটা কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশনের মাধ্যমে কি হচ্ছে, ওয়েভটা প্রোপাগেট হচ্ছে, ঠিক আছে। সো তার মানে কি একটা কম্প্রেসিভ সাইড আছে, একটা রেয়ারফ্র্যাক্টিভ সাইড আছে, ঠিক আছে। সো আস্তে আস্তে কি হচ্ছে, লেফট থেকে রাইট অথবা মানে একটা সার্টেন ডিরেকশনে, যেটা হচ্ছে কি প্যারালাল টু দ্য ওয়েভস ডিরেকশন, আমাদের এনার্জির পার্টিকুলার ভাইব্রেশনটা হচ্ছে, ঠিক আছে। সো এর একটা কমন এক্সাম্পল হলো সাউন্ড ওয়েভস, ঠিক আছে। আর ট্রান্সভার্স ওয়েভস এর কমন এক্সাম্পল হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কনসিডার করতে পারি আমরা। আচ্ছা, সো এখন আমরা সাউন্ড ওয়েভ নিয়ে যদি আমরা আরো করি, সাউন্ডের আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বিয়ন্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ আ ওয়েভ। সো ফার্স্ট অফ অল যেই ক্যারেক্টারিস্টিক্সটা আছে ওটা হলো আমাদের পিচ, ঠিক আছে। সো আমরা জানি যে কোনো ওয়েভের কিন্তু একটা ইকুয়েশন আছে। ওয়েভের ইকুয়েশনটা কি, মানে ওয়েভের একটা ভেলোসিটি থাকে যেটা কিসের সাথে প্রপোর্শনাল, ওর এফ এর সাথেও প্রপোর্শনাল, ওর ল্যামডার সাথেও প্রপোর্শনাল। এফটা কি আমাদের ফ্রিকোয়েন্সি, এফ কে আমরা সামনে হয়তো বা ইয়াদেও লিখতে পারি, মিউ দিয়েও লিখতে পারি। আর ল্যামডাটা হলো আমাদের কি, ওয়েভলেন্থ, ঠিক আছে। সো একটা সাইনোসয়েডাল ওয়েভের জন্য এই লেন্থ হবে ওয়েভলেন্থ, আর ফ্রিকোয়েন্সিটা হবে হলো 1 সেকেন্ডে কয়বার হচ্ছে, ঠিক আছে, এফ ইজ ইকুয়ালস টু 1/t, ঠিক আছে। সো তো তোমার ওই ইকুয়েশন থেকে আমরা পিচ দিয়ে কি বলতে পারছি, যে পিচ মানে সাউন্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে পিচ, এগুলো কিন্তু মানে আমাদের ক্যালকুলেশনালি আসে না, বাট এমসিকিউ এসিকিউ তে অনেক কমনলি আর কি আমরা দেখতে পেতে পারি। সো এই জন্য আর কি একটু আরেকবার মনে করে দেওয়া, এগুলা কেউ পড়ে নেই যেমন কিছুই না। সো হায়ার ফ্রিকোয়েন্সি হায়ার পিচ বলা হয়। সো মানে তার মানে কি 1 সেকেন্ডে এইটা বারবার কি হচ্ছে, একটা ওয়েভ কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। সো এটাকে বলবো আমরা হায়ার ফ্রিকোয়েন্সি। এখন হায়ার ফ্রিকোয়েন্সি লোয়ার ফ্রিকোয়েন্সি এটা দিয়ে কি হচ্ছে, সো আমাদের অডিবল রেঞ্জটা একটা সার্টেন ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা শুনতে পারি। ওইটা হলো মানে ফর হিউম্যানস 20 থেকে 20,000 হার্টজ, ঠিক আছে। সো তার মানে একটা বিট যদি 20 বার 1 সেকেন্ডে বিট করতে পারে একটা ওয়েভ, অথবা 20,000 বার, এর মাঝখানের রেঞ্জে যতটুকটা যে সকল সাউন্ড আমরা পাবো ওইগুলো একটা হিউম্যান বিং শুনতে পারবে। অনেকজন আলট্রাসনিক অথবা মানে হায়ার ওয়েভলেন্থ হায়ার ফ্রিকোয়েন্সি, অথবা ইনফ্রাসনিক লোয়ার ফ্রিকোয়েন্সির ইয়াও মানে অনেক অ্যানিমালস শুনতে পারে, যেমন এলিফ্যান্টস ইনফ্রাসনিক শুনতে পারে। তারপর আলট্রাসনিকের মধ্যে আমাদের ব্যাটসটা শুনতে পারে, ঠিক আছে, আমাদের ব্যাটস না, কর্নার ব্যাটস। আচ্ছা, যাই হোক, সো এইটা বেসিকলি কিসের উপর ডিপেন্ড করতেছে, ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। সো ওই যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এমনি সাউন্ডকে ডিফাইন করার জন্য ইউজ করবো রিগার্ডিং দ্য ফ্রিকোয়েন্সি, এটা হলো আমাদের পিচ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এর বাইরে যেই দুইটা আরো আছে, এর মধ্যে লাউডনেস একটা আছে, যেটা হলো আমাদের মানে কত ইন্টেন্স, মানে কত জোরে আমরা শুনতে পারছি আর কি সাউন্ডটা, ঠিক আছে। এটার একটা ইকুয়েশন আছে যেটা আমাদেরকে পড়ানো হয় না, বেসিক্যালি এল ইজ ইকুয়ালস টু 10 log 10 ডিভাইড বাই আই বাই আই নট, ঠিক আছে। সাউন্ড ওয়েভের আর এটা রেফারেন্স ইন্টেন্সিটি নেওয়া হয়, ঠিক আছে। সো এটা মেজার করা হয় আমাদের বেসিক্যালি ডেসিবেলসে। আমরা জানি যে আমাদের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাউডনেসই আমাদের কান মানে পছন্দ করে, এরপর এটা কি হয়ে যায়, মানে এক্সেসিভ নয়েজ হয়ে যায় আর কি, ঠিক আছে। সো
এইটা বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করতেছে, অ্যামপ্লিটিউড অফ দ্য কার্ভ। সো যদি আমরা এখানে ব্যাক যাই, সো এই যে এই অ্যামপ্লিটিউডটা যত বেশি হবে, সাউন্ডটা অত বেশি ইন্টেন্স হবে, তার মানে তার লাউডনেস বা ইন্টেন্সিটিটা ততই বেশি হবে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করতেছে হলো আমাদের ওয়েভের অ্যামপ্লিটিউডের উপরে। লাস্টলি যেটা হচ্ছে ওইটা হলো আমাদের কোয়ালিটি। এটার কোনো ফিজিক্যাল মেজার নিয়ে আমাদের পড়াশোনা করা হয়নি সোফার। সো এটা কি হচ্ছে, বেসিক্যালি সেম পিচ আর সেম লাউডনেসের দুইটা সাউন্ডের মধ্যে আমরা আর কি আহ ইয়া ইয়া কি বলবো, ভেরিয়েশনটা দেখতে পাই বেসিক্যালি। সো ধরো তুমি একটা সাউন্ড তোমার কাছে ভালো লাগছে, আরেকটা সাউন্ড তোমার কাছে ভালো লাগছে না, ঠিক আছে। ওইটার বেসিক্যালি রিজনটা কি, এই কোয়ালিটি বা টেম্পার, ঠিক আছে। সো কয়েকটা সার্টেন মানে সাউন্ডস যেগুলো হলো আমাদেরকে মেলোডি ফর্ম করে বলে, ওইটাও একটা মানে তোমার অডিবল, যে কোনো মানুষের মানে অডিবল ইয়ার দিক থেকে ভালো লাগে আর কি, ঠিক আছে। আর কয়েকটা সাউন্ড দেখবা যে যেগুলো আমাদের হর্নের সাউন্ড বলো অথবা যেই ইউজুয়াল নয়েজ যেগুলো বলি, ঠিক আছে, নয়েজ পলিউশন যেগুলোর কারণে হয়, ওগুলো আবার আমাদের কাছে কানে শুনতে খারাপ লাগে বা কি বলে শ্রুতি কে কাতর বা কিছু একটা, ঠিক আছে। সো ওইটা বেসিক্যালি এই ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড দিয়ে আমাদের করা হয়। সো সাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল এই তিনটার মধ্যে আমাদের এই ইকুয়েশন হিসাবে মানে সামনে লাগতে পারে, কিন্তু এটা থেকে অ্যান্সার আসার কোয়েশ্চেন আসার চান্সেস কম, যেহেতু আমাদের বেসিক্সে বেশি থাকবে। কিন্তু এমনি পিচ দিয়ে কি হচ্ছে, কি ডিফারেন্সেস পাচ্ছি আমরা, লাউডনেস দিয়ে কি ডিফারেন্সেস পাচ্ছি, আর কোয়ালিটি দিয়ে কি ডিফারেন্সেস পাচ্ছি, এটা আমরা এসএকিউ হিসেবেও পেতে পারি অথবা মানে এমসিকিউ হিসেবেও পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, সাউন্ডের আরেকটা ইম্পর্টেন্ট হলো সাউন্ড টেম্পারেচার সাথে ভ্যারি করে, ঠিক আছে। আমরা জানি যে এয়ারের সাউন্ডের 0 ডিগ্রিতে 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন আমাদের যখন ছিল 9-10-এ, যদি একটু স্টোরি বলি, আমরা দেখলাম যে কোয়েশ্চেনটা বইটা চেঞ্জ হয়েছে হলো আমাদের পরের ইয়ারে। আমি ছিলাম হলো 2019 এসএসসি। সো তখন আমাদের পরের ইয়ারে কোয়েশ্চেনটা চেঞ্জ হয়েছে, বইটা চেঞ্জ হয়েছে। এর আগ পর্যন্ত আমাদের সাউন্ডের ভেলোসিটির জন্য একটা সার্টেন ইকুয়েশন ছিল, ভি থেটা, মানে যে কোনো টেম্পারেচারে 330 প্লাস 0.6 ইন্টু থেটা, ঠিক আছে। সো জাস্ট মানে কি এই মাল্টিপলের সাথে থেটা মাল্টিপ্লাই করবো, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার, 0 ডিগ্রি সেলসিয়াসের সাউন্ডের ভেলোসিটি, এটাই চলে আসবে আমাদের মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। পরে গিয়ে দেখেছি ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে এখনের বইয়ে, প্রপোর্শনাল টু সরি ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, ঠিক আছে। সো টেম্পারেচারের সাথে এখন কি, মানে টেম্পারেচারের রুটের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল আমাদের ভেলোসিটিটা। সো এখনো এয়ারের 0 ডিগ্রিতে ভেলোসিটিটা সেম থাকছে। আমরা জানি যে সাউন্ড যত বেশি ডেন্স একটা মিডিয়াম হবে তত বেশি কি হবে, তাড়াতাড়ি প্রপাগেট করবে, ঠিক আছে। সো এয়ারের থেকে যদি আরো একটু হেভি মানে কিছু নাও, যেখানে বেশি মানে কনসেন্ট্রেটেড গ্যাস আছে, ওইখানে আরো বেড়ে যাবে। তার মানে কি এয়ারের জন্য অ্যাবসলিউট না, এয়ারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ইন জেনারেল এয়ারের কথা বলা হচ্ছে। তারপর ভ্যাকিউমে আবার শোনাই যাবে না, এটাও মনে রাখবো আমরা। তারপর যদি আমরা লিকুইডে যাই, সাউন্ড আরো বেশি ফাস্ট প্রপাগেট করবে, তার মানে ভেলোসিটিটা আরো বেড়ে যাবে। তারপর যদি আমরা সলিডে চলে যাই, ঠিক আছে, তার মানে সবচেয়ে বেশি আমরা কই দেখতে পারবো, সলিডের মধ্যে আবার যেটা বেশি ডেন্স, ওটার মধ্যে আবার কি হচ্ছে দেখো, যেহেতু লঙ্গিটিউডিনাল ওয়েভ, তোমার পাশাপাশি পার্টিকেলস যেহেতু পাশাপাশি আছে, যত বেশি ক্লোজলি প্যাকড থাকবে তত বেশি ফাস্ট তোমার কি হতে পারতেছে, ভাইব্রেশনটা, মানে ভাইব্রেট তো হতেই পারছে, সাথে তাড়াতাড়ি পাশের পার্টিকেলটাকে এনার্জি বা যে ইনফরমেশনটা ওটা পাস করে দিতে পারছে, ঠিক আছে। সো এই কারণে তাড়াতাড়ি বেশি প্রপাগেট হয়, ঠিক আছে। এই আচ্ছা, সো সোফার আমাদের যেই চ্যাপ্টার্স তিনটা ছিল, ঠিক আছে, একটু ছোটর মধ্যেই ছিল আমাদের তিনটা চ্যাপ্টার্স, কিন্তু তিনটাই অনেক ইম্পর্টেন্ট। বেসিক্স এর দিক থেকে যদি বলি, শুরু থেকে এসে প্রেসার, আর্কিমেডিজের যত প্রিন্সিপাল পড়লো আমরা দুই রকমের পড়ছি। একটা হলো আই হোপ যদি কোনো কনফিউশন থেকে আগে থেকে থাকতো এখন ক্লিয়ার হয়েছে, যেটা মানে এই আপওয়ার্ড বুয়েন্ট ফোর্স নিয়ে। তারপর আমাদের এইখানে স্টেটস অফ ম্যাটারে আমাদের যে ডিফারেন্ট স্কেলস অফ টেম্পারেচার, ঠিক আছে, যেই সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন, ঠিক আছে, এর বাইরে যদি আমরা নিজেদের কোনো থার্মোমিটার ধরো ইউজ করতে চাই, অথবা কোনো ফল্টি থার্মোমিটার ইউজ করতে চাই, অথবা যদি আমরা কোনো একটা থার্মোমেট্রিক প্রপার্টি ইউজ করে থার্মোমিটার প্রিপেয়ার করতে চাই, যেমন আমরা যদি বলি একটু আবার আসি এই জায়গায়, যে আমরা যদি একটা থার্মোমিটার বানাই যেটা এখন ইউজ করা হচ্ছে মার্কারি দিয়ে, সো মার্কারির কি ভলিউম এক্সপ্যানশন বা লেন্থ এক্সপ্যানশন কনসিডার করছি। কিন্তু আমরা যদি এমন বানাতে চাই যে এইটা দিয়ে আমরা মেজার করবো ধরো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে, ঠিক আছে, এই টেম্পারেচারে এত রেজিস্ট্যান্স, এই টেম্পারেচার আরেক রেজিস্ট্যান্স, তাহলে ওই জায়গায় জাস্ট এক্সটা যে নিয়েছিলাম আমরা, আই হোপ এখানে আছে, হ্যাঁ।
সো যেই এক্সটা নিয়েছি এই প্রপার্টিটা আমরা আর হিসাবে ইউজ করতে পারবো। সো আর মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস, এটা ইউজ করে আমরা করে নিতে পারবো, ঠিক আছে। তো এরকম যে কোনো থার্মোমেট্রিক প্রপার্টি যেটা হলো আমাদের লিনিয়ারলি করতে পারবো, রিলেট করতে পারবো, ওইটার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো। সো আই হোপ এতদিন যেই জাস্ট স্কেলটার ইকুয়েশনটা পড়ছিলাম, ঠিক আছে, এফ মাইনাস 180 সি বাই 100 কে মাইনাস 273, এটা কোথা থেকে আসছে এটা আমরা এখন বুঝতে পারি। তারপর যেই স্টেটস অফ ম্যাটার এই চ্যাপ্টারে তেমন একটা মানে ফোকাসের দিক থেকে হলো এমসিকিউর মধ্যে শর্ট শর্ট যে ইনফরমেশন বইয়ের ভিতরে দেওয়া আছে এটা ইউজ করতে হবে। আর কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল থিটার যেই কনস্ট্যান্টস গুলো আমাদের মুখস্থ করা লাগছে এগুলো মুখস্থ। আর এর বাইরে যেই সকল ইকুয়েশনস গুলো ছোটখাটো আছে এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন গুলো আমাদের ভালো মতো জানতে হবে, ঠিক আছে। সো এমটা অফকোর্স অলওয়েজ কেজিতে থাকলে এস এর ইয়াটাও কিসে থাকতে হবে, পার কেজিতে আছে নাকি এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তারপর টেম্পারেচারটাও পার কেলভিন, অথবা আরো একটা জিনিস যেটা মেনশন না করলেই নাই, যে আমাদের তোমার টেম্পারেচার চেঞ্জ, ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জ তোমার ডিগ্রি সেলসিয়াসে যা ওইটা সমানই কি টেম্পারেচার চেঞ্জ ইন কেলভিন, ঠিক আছে। কারণ কি আমাদের যদি আমি কোনো সার্টেন দুইটা টেম্পারেচার নিয়ে কথা বলি, ধরো 3 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের যদি কেলভিনে নেই কত হয়ে যাবে 276, ঠিক আছে। এটা 3 ডিগ্রি সেলসিয়াস, আবার ধরো তুমি নিলা 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, যেটা হয়ে যাবে আমাদের কত 278, ঠিক আছে। সো 3 আর 5 এর মধ্যে যে ডিফারেন্সটা ওইটাই হয়ে যাবে আমাদের 278 আর ইয়ার মধ্যে। সো এই চেঞ্জটা তোমার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকলে ডিগ্রি কেলভিনের সমানই থাকে, সো এটা তোমার আলাদাভাবে কনভার্ট করে নিতে হচ্ছে না। বাট যদি টেম্পারেচার ডিরেক্টলি বলা থাকে তাহলে তোমার কি হবে, ধরো 3 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 অ্যাড করার পরে টোটালটা আসবে হলো আমাদের কেলভিন, ঠিক আছে। সো চেঞ্জের জন্য আমাদের কি করা লাগছে না, কনভার্সনটা প্রয়োজন পড়ছে না। এই আচ্ছা, এরপরে লিনিয়ার এক্সপ্যানশন, বাল্ক এক্সপ্যানশন আর ভলিউম এক্সপ্যানশন, এই তিনটাই আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এই ইকুয়েশনটার অ্যান্সার অফকোর্স আমি চাচ্ছি যে কেউ একজন কমেন্টে জানিয়ে দেন। তারপর হলো আমাদের বয়েলস ল, যেটা আমাদের এটা থেকে যে প্রবলেমটা আমরা সলভ করলাম প্রথমত এই প্রেসার নিয়ে, যেটা, ঠিক আছে। সো এরকম প্রবলেমস, তারপর আমাদের আইডিয়াল গ্যাস ল নিয়ে যে সকল প্রবলেমস আছে এরকম কোনো প্রবলেমস, তারপর আমাদের ওয়েভস এন্ড সাউন্ডস এর মধ্যে যেই ক্লাসিফিকেশন আছে, তারপর যে ইকুয়েশনস গুলো আছে v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে। আর ওয়েভস কিন্তু আমাদের সামনে দুইটা চ্যাপ্টারেও লাগছে, ঠিক আছে, যে আমাদের লাইটের যে দুইটা চ্যাপ্টার, লাইট কি বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। এই যেটা বেসিক্যালি বলি নাই যে আমি কেন সামনে দিয়ে পড়বো, কারণ লাইটে আমরা এটা একটু ইন ডিটেল পড়তে পারছি। সো ওইখানে আমরা দেখবো যে যখন ডিফারেন্ট মিডিয়ামে শিফট করে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। ধরো ডেন্সার মিডিয়ামে যেরকম রেয়ারার মিডিয়াম বা হালকা বা যেখানে ঠিক আছে, গ্যাসের ডেন্সিটি বেশি, অথবা এয়ার থেকে আমাদের লিকুইড কোনো কিছু যেমন ওয়াটার বা কেরোসিনে যায়, তখন দেখবো যে আমাদের কি থাকছে না, তোমার লাইটের ভেলোসিটি সেম থাকছে না, তখন কি হয়ে যায় আমাদের লাইটটা রিফ্র্যাক্ট করে অথবা এটার মানে ডিরেকশনটা চেঞ্জ হয় বেসিক্যালি, ঠিক আছে। সো ওইগুলো আমরা সামনে যেহেতু দেখবো তাই ওয়েভস এর ওই পার্টটা আমরা আপাতত বাদ রাখলাম, ঠিক আছে। সো ওয়েভস এর বাকি সকল প্রপার্টিজ আই হোপ তোমাদের কনসাইজ একটা আইডিয়া আছে এগুলোর ব্যাপারে। তাও যেই সকল জিনিস ছোটখাটো বেসিকের জিনিসপত্র তোমাদের একটু রিভাইজ করতে হবে এখান থেকে। তারপর সাউন্ডের জিনিসপত্রের মধ্যে ইকুয়েশনটা, আর হলো আমাদের ইকোর যে ম্যাথস গুলো যেগুলো আমরা করে এসেছি, ঠিক আছে। সো ইকোর বেসিক যে প্রিন্সিপালটা, ঠিক আছে, যে কোনো কিছুতে আমরা সাউন্ড একবার ট্রাভেল করে আবার ব্যাক ট্রাভেল করতে হবে, তার জন্য যেটুক টাইম লাগবে ওইটা মানুষের অডিবল মানে যেটা 0.1 সেকেন্ড, ঠিক আছে, যেইটুক টাইম লাগে আমাদের সাউন্ড একটাকে মানে সেপারেট করতে ফ্রম অ্যানাদার সাউন্ড, অতটুক টাইমের যাতে থাকে, ডিস্টেন্সটা থাকে, তখনই আমরা একটা ইকোকে শুনতে পারবো। কারণ বেসিক্যালি যখন আমি কথা বলছি তখনও কিন্তু এই সাউন্ডটা রিফ্লেক্ট করে পিছনে আসছে, যেহেতু এটা একটা ওয়েভ। ওয়েভের জন্য 4টা প্রপার্টি অলওয়েজ থাকে, একটা হলো রিফ্লেকশন, একটা হলো রিফ্র্যাকশন, এরপরে আছে ডিফ্র্যাকশন, আর হলো ইন্টারফারেন্স, ঠিক আছে, যেটার বাংলা হলো অপবর্তন। আর ইন্টারফারেন্স মনে হয় আচ্ছা যাই হোক, ওইটা আমরা পরে, ওইখানে যেহেতু আমাদের এগুলো নিয়ে পড়াশোনা আপাতত নাই। সো অপবর্তন আর সো ডিফ্রাকশন, এই 4টার মধ্যে আমরা যে দুইটা নিয়ে পড়াশোনা করি এটা হলো রিফ্লেকশন আর রিফ্রাকশন। তার মানে হলো যে কোনো কিছু থেকে, যে কোনো সারফেস থেকে রিফ্লেক্ট করে ব্যাক আসছে যখন, আর রিফ্র্যাক্ট মানে সারফেসের থ্রু মুভ করার সময় যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায়, ঠিক আছে, যখন যে ডিরেকশনের চেঞ্জটা, ঠিক আছে। সো ওই দুইটার মধ্যে যে প্রপার্টিটা আমাদের একতে ইউজ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের রিফ্লেকশন। সো রিফ্লেক্ট করার জন্য ধরো এটা যদি এইচ অ্যামাউন্টের মানে হাইটটা হয় এইচ, সো এটা আমাদের কি করতে হবে, একবার ট্রান্সভার্স করে
আবার উপরে আসতে হবে, যেহেতু এখান থেকে তুমি সাউন্ড প্রডিউস করছো আর এখান থেকে তুমি শুনতেছো, তো ধরো এটা তোমার কান আর এটা হলো তোমার মুখ, ঠিক আছে? সো এখান থেকে তুমি সাউন্ড প্রডিউস করে এখানে তুমি আবার শুনতেছো, তো তোমার কি 2h পরিমাণ ডিস্টেন্স কভার করতে হবে কার, তোমার সাউন্ডের ভেলোসিটি, ঠিক আছে? সো এটার জন্য যেই টাইমটা হইতে হবে এটা অলওয়েজ কি হতে হবে 0.1 সেকেন্ডের বেশি হতে হবে, না হলে তুমি কি করতে পারবে না, যেই সাউন্ডটা মানে তোমার একো হয়ে ফেরত আসছে তুমি ওটাকে মানে ডিফার করে নিতে পারবে না, মানে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না যে এটা কি একো নাকি তোমারই কথা, ঠিক আছে? সো এই একোর এই প্রবলেমস গুলো তোমার আরেকবার রিভিউ করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে তিনটা চ্যাপ্টার আজকে আমরা পড়েছি, আই থিঙ্ক এই তিনটা চ্যাপ্টার থেকে আমরা যেই সকল কোয়েশ্চেন্স এনডিসি বলো, তোমার হলি ক্রস কলেজ বলো অথবা সেন্ট জোসেফ কলেজ বলো, ঠিক আছে, এখানে যেই সকল কোয়েশ্চেন তুমি ফেস করতে পারবা, মানে তুমি ইজিলি ফেস করতে পারবে, এই তোমার অ্যান্সার করার সময় জাস্ট কনসিডার করতে হবে যে তুমি সবকিছু ইউনিটস ক্যালকুলেশনস একদম মানে ঠিক মতো করছি কিনা আর তুমি মাইন্ডফুলি এক্সামটা তুমি দিচ্ছ কিনা। সো এমনি যেহেতু আজকের ক্লাস একটু শর্ট, এমনি টিপস এর দিক থেকে আমি কিছু টিপস তোমাদেরকে আজকে দিতে চাই এক্সট্রা করে। সো ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাচ্ছি, যেহেতু হলি ক্রস কলেজ, এখানে আমাদের কি পাবো আমরা, মানে নেগেটিভ মার্কিংটা পাবো, ঠিক আছে? সো এই জায়গায় আমাদের কি করতে হবে, মানে যদি কোনো কিছু নিয়ে আমরা শিওর না থাকি তখন আমাদের মানে আইদার অ্যান্সার করে আসতে হবে অথবা ছেড়ে আসতে হবে। সো আমরা কি করলে ভালো হয়, এখন ধরো এটার জন্য যে কমন ইয়াটা থাকে ওটা হলো একটা কোয়েশ্চেন ভুলের জন্য তোমার 0.25 নেগেটিভ মার্কিং করা হয় অথবা সাবট্রাক্ট করা হয়, ঠিক আছে? সো এরকম যে কোনো সিনারিওতে তোমার অলওয়েজই উচিত যে মানে একদম ব্লাইন্ডলি অ্যান্সারটা না করা, ঠিক আছে? তো যদি তোমার কোনো নেগেটিভ মার্কিং না থাকে, তোমার লাস্ট মিনিট আছে, তুমি যেগুলো একদম মনে হয় অথবা একদমই জানো না ওগুলো মার্ক করে দিলো, বাট যদি নেগেটিভ মার্কিং থাকে অফকোর্স তোমার কি করা উচিত, মানে যেটা জানো না ওইটা নিয়ে একটু কনসিয়াস হওয়া উচিত, ঠিক আছে? স্টিল তোমার এই নেগেটিভ মার্কিং এর কনসিডারেশনটা যদি আনি, তোমার যদি 5টা ধরো আউট অফ 100 এমসিকিউস তোমার 10টা এমসিকিউ তোমার বাকি রয়ে গেছে, ঠিক আছে? এখন এর মধ্যে তুমি থাকবে হলো 5টা কনফিউজড, 3টা আরো বেশি কনফিউজড আর 2টা জানোই না, ঠিক আছে? তো আমি ফার্স্ট অফ অল যে ইয়াটা বলতে চাচ্ছি এই 5টা কনফিউজডে আসি, ঠিক আছে? তো তুমি ধরো এই 10টা এমসিকিউর মধ্যে এগুলো ব্লাইন্ডলি বাদ দিয়ে দিলেও তোমার যেটা হবে, তুমি 2টা এমসিকিউ যদি কারেক্ট করো, ঠিক আছে, তার জন্য তুমি কি পাচ্ছ, +2 পাচ্ছ, ঠিক আছে? আর তুমি যদি 8টা এমসিকিউ ভুল করো তাহলে তুমি কি পাচ্ছ, -2, ঠিক আছে? কারণ কি 0.25 করে কাছে 4টা এমসিকিউ ভুলের জন্য 1 মার্ক, সো তোমার নেট চেঞ্জ কত থাকতেছে 0, তার মানে তুমি কিছু ইয়া করো না। এন্ড 10টা এমসিকিউ এর মধ্যে 5টা যদি তুমি কনফিউজ থাকো, ঠিক আছে, তার মানে তুমি এটার ব্যাপারে একটু হলেও আইডিয়া আছে, ঠিক আছে? তাহলে তোমার কি করা উচিত, তোমার কি পুরোপুরি স্কিপ করে দেওয়া উচিত নাকি এটা তোমার একটু রিস্ক নিয়ে অ্যান্সার করা উচিত? আমার হিসাবে তোমার যদি মনে হয় যে অ্যান্সারটার ব্যাপারে তুমি কনফিডেন্ট, ধরো 100% না হলেও 82, মানে ওভার 50, অ্যারাউন্ড ধরো 60, 70, 80, ঠিক আছে, কনফিডেন্ট, তখন তোমার অ্যান্সার করা উচিত। তাহলে কি হচ্ছে, তোমার এইখান থেকে 5 মার্কস এক্সট্রা আসার চান্সেস বাড়তেছে। তারপর এখানে যদি ভুলও হয়, হোপফুলি 5টার মধ্যে একটাও যদি কারেক্ট হয়ে যায়, তোমার কি হয়ে যাচ্ছে, ওই ইয়া 4টা ভুলের জন্য কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই 3টা কনফিউজড এর মধ্যে ধরো তোমার একদম যেটা লিস্ট কনফিউজ, আইদার ওটা অ্যান্সার করবো অথবা 3টাই স্কিপ করে দেবো। এর বাইরে যে 2টা কোয়েশ্চেন থাকবে যেটার ব্যাপারে তোমার নো আইডিয়া, ঠিক আছে, ঠিক আছে, তো এই 2টা কোয়েশ্চেন তোমার একদম সার্টেনলি স্কিপ করাই তোমার জন্য বেস্ট হবে, কারণ কি নো আইডিয়ার মধ্যে হিট অর মিস চান্সেস কিন্তু 50% না, তোমার 25%, ঠিক আছে? এখানে যখন 5টা কনফিউজ থাকবা, তুমি আইদার 2টা অপশনস এর মধ্যে কনফিউজ থাকবা অথবা তুমি একটা অপশন নিয়েই থাকবা, বাট তুমি এটা নিয়ে কনফিডেন্ট ফিল করছো না, ঠিক আছে? সো তখন তোমার ওইটা অ্যান্সার করলে মানে তোমার এটার জন্য একটা মানে সেফ প্লে হিসাবে কাজ করবে, ঠিক আছে, যেহেতু তোমার 10টা কোয়েশ্চেনের মধ্যে কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে? সো ওই 5টার মধ্যে তুমি ম্যাক্সিমাম অ্যান্সার করার চেষ্টা করবা, যেগুলো নিয়ে তুমি এন্টায়ারলি ক্লুলেস বা একদমই জানো না ওইগুলো তুমি চাইলে স্কিপ করে নিতে পারো, ঠিক আছে? তাহলে আই হোপ তোমার মানে যে ওভারঅল টোটাল মার্কস ওইটা আস্তে আস্তে বেড়ে যাবে। যেহেতু অনেক এক্সক্লুসিভ, শুধুমাত্র হলিক্রস কলেজে এটা হচ্ছে, নটার ড্যাম কলেজ স্টুডেন্টদেরকে এটা শেখায় যে কোনো লাভ হচ্ছে না এমন কিছু না, আমাদের যে সামনে ইউনিভার্সিটির এক্সামস, অ্যাডমিশন বা এন্ট্রান্স এক্সাম যেগুলোই বলি, এগুলো সবগুলোতে যেখানে যেখানে এমসিকিউ থাকবে সবগুলোতেই প্রায় আমাদের নেগেটিভ মার্কিং থাকবে। সো এই ট্যাকটিক গুলো আমাদের এখন থেকে একটু একটু আইডিয়া রাখলে আমাদের সামনে অফকোর্স হেল্প হবে, ঠিক আছে? সো এমনি এক্সাম নিয়ে আরো বলতে থাকবো তোমাদের সাথে, আমার আরো সামনে অনেক কয়টা ক্লাসই আছে। সো আজকে একটু শর্ট ক্লাসই থাকলো আমাদের 3টা চ্যাপ্টারের উপরে। আই হোপ তোমরা যারা যারা জয়েন করেছো তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে, যেহেতু আমরা বেসিক্সই কভার করেছি মূলত। সো
তোমরা যদি এই রিলেটেড কোনো টপিকে কোনো রকমের কোয়েশ্চেন থাকে, আমাদের কিন্তু গ্রুপটা একটা ওপেন কনভারসেশন, ঠিক আছে? সো কোয়েশ্চেন তোমরা গ্রুপে পোস্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সার অফকোর্স করতে। আর যদি তোমাদের স্পেসিফিক কোয়েশ্চেন আমার কাছে থাকে, তুমি আমার নামটা মেনশন করে তোমার পোস্টটা দিও, আমি অফকোর্স তোমার অ্যান্সারটা বা কোয়ারিটা অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকেই। আই থিঙ্ক আজকে তেমন একটা মানুষ জয়েন করে না, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট রিজন, বাট আজকে রেসপন্স একটু কম। আই হোপ নেক্সট দিন আমাদের আরো বেশি মানুষজন জয়েন করবে, আমাদের লাস্ট ক্লাস অন ফিজিক্স প্রবাবলি। সো আশা করি নেক্সট দিন তোমাদের থেকে তোমাদের বন্ধু বান্ধব আরো অনেকজনকে দেখবো। আর যারা আজকে ছিল সবাইকে আজকে আসার জন্য ধন্যবাদ।